ফুলগুলো পছন্দ হয়নি? আরে বাবা, গিফট দেব। আমি তো সকালে জানতে পেরেছি আজ যে তোমার বার্থডে। কে বলেছে? তোমার ফ্রেন্ডসরা মেসেজ করেছিল, আমি সেটা তোমার ফোনে দেখেছি। তারপর তো তোমার বান্ধবীরাও ফোন করেছিল। তুমি তাহলে ওদের সাথে কথা বলেছিলে? আদিল মুচকি হেসে মাথা নাড়ালো। আনিশা, পাগলির মুখে তুমি একটা খুব সুন্দর মানায়। আমার নাকে নাক ঘষে দুষ্টু হাসি হাসছে। আমি যা গিফট চাই তা দিবে? মোটেও না। নীরবের কণ্ঠ শুনে আদিল আমাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। আমি ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আদিল, আমি জানি আনিশা তোর কাছে কি চাইবে। কি? কি আবার সব মেয়েরা যা চায়। মানে? একটা পুচকেকে বাচ্চা। হা হা হা। নীরব আমার দিকে তাকিয়ে হাসছে। আমি লজ্জা পেয়ে আদিলের দিকে তাকালাম। আদিল ভয়ে চুপসে গেছে। ভয় নেই, আমি কোনো বাচ্চা চাইবো না। যে আমাকে ভালোই বাসে না তার কাছে আবার বাচ্চা চাইবো? এতটাও বোকা নই আমি। নীরবে দুষ্টমিতে আদিল এতটা ভয় পেয়ে গেল। আদিল কি তাহলে সত্যি আমাকে ডিভোর্স দিয়ে মানহাকে বিয়ে করবে? আমি আনিশার সামনে দুষ্টুমি করেছি। আসলে ও ডিভোর্স চায়। মানে? হ্যাঁ, ও গতকাল দাদুকে বলছিল গিফট হিসেবে তোর কাছে মুক্তি চাইবে। আদিল, এখনো সময় আছে, পরে কিন্তু পস্তাতে হবে। কিন্তু নীরব, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি ওকে ঠকিয়ে আনিশাকে মেনে নিতে পারবো না। বারান্দায় দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। আদিল মনে হলো শেষ কথাটা একটু জোরেই বলেছে। ভেবে বলছিস তো? পরে কিন্তু পস্তাতে পার। ভেবেই বলছি। তাহলে আনিশাকে একা থাকতে দে, অযথা মায়া বাড়াস না। রুমের দিকে তাকালাম। নীরব রাগ দেখিয়ে চলে গেছে। আদিল তার মানে মানহাকেই বিয়ে করবে। আমি শুধু শুধু ওকে নিয়ে স্বপ্ন বুনছি। কিসের প্রতিশোধ নিচ্ছে ওরা? সত্যি করে বলুন প্লিজ। নীরবের রুমে এসে প্রশ্নটা ওকেই করে ফেললাম। আর কেউ তো বলছে না আমায়। জানতাম তুমি আমার কাছে এইটা জানতে চাইবে। বলুন না, ওরা আমার থেকে কিসের প্রতিশোধ নিচ্ছে? আমাকে ওরা তিলে তিলে কষ্ট দিয়ে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে, কিন্তু কেন? আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি যদি উত্তরটা সঠিক দিতে পারো তাহলে তোমার উত্তরের মধ্যেই তোমার করা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কি প্রশ্ন? কখনো কি কারো সাথে আনিশা, তুমি এখানে আর আমি? আদিল আসতে দেখেও পাত্তা দিলাম না। প্লিজ প্রশ্নটা বলুন। আনিশা, মানহা তোমার সাথে কথা বলতে চায়। আদিল আমার দিকে ফোন এগিয়ে দিল। নীরবের দিকে তাকালাম ও ইশারা দিয়ে কথা বলতে বলল। ফোনটা যত কানের কাছে নিচ্ছি ততই যেন হার্টবিট বাড়ছে। জানি না এই মেয়ে কি বলবে আবার। হ্যালো। কেমন আছো? ভালো, আপনি? ভালো। কি করছো? কিছু না। আদিল বলছিল তুমি ওকে না, আমি কাউকে ভালোবাসি না। কিন্তু আদিল যে বলল তুমি ওকে ভালোবেসে ফেলেছো। ও কি করবে বুঝতে পারছে না, তাই তো আমি তোমাকে ফোন দিলাম। না না, আমি কাউকে ভালোবাসি না। আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। আমি আর আদিলকে ছাড়া বাঁচবো না। প্লিজ আনিশা, তুমি। ভয় নেই, আমি আপনার ভালোবাসার দিকে হাত বাড়াবো না। হুম। ফোন রেখে ফোনটা আদিলের দিকে এগিয়ে দিলাম। নীরবের রুমে চুপচাপ সোফায় বসে আছি। আদিল নীরব দুজনেই বিছানায় বসে আছে। ভেবেছিলাম মানহা নামের বুঝি কোনো অস্তিত্ব নেই, কিন্তু আদিল, এভাবে চলতে পারে না। শুধু প্রতিশোধের নেশায় তোরা একটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলতে পারিস না। তুই আনিশার হাত ছেড়ে দে, না হয়। আমি ওর হাত ধরেছিলাম কবে? আদিলের মুখে এই কথা শুনে পুরো থ হয়ে গেলাম। তার মানে এতদিন আমার প্রতি আদিল সহানুভূতি দেখাচ্ছিল। তাহলে এতদিন। আদিলের চোখের সামনে থাকতে ইচ্ছে হলো না, তাই উঠে চলে আসতে চাইলাম, কিন্তু নীরব আমার হাত ধরে ফেলল। আনিশা, আই লাভ ইউ। নীরবের মুখে এই কথা শুনে আদিল আমি দুজনেই বেশ অবাক হলাম। প্রথম যখন দেখেছিলাম তোমাকে তখনই ভালো লেগে গেছিল, কিন্তু বন্ধুর স্ত্রী বলে সাহস পাইনি। কিন্তু আজ যখন আদিল তোমাকে ছেড়েই দিচ্ছে, তাহলে আমার আর বলতে। সত্যি বলছি আনিশা, আমি তোমাকে ভালোবাসি। আদিল তোমাকে ডিভোর্স দিলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আর এতে যদি ওদের কারো সমস্যা হয় তাহলে আমি তোমাকে নিয়ে বাইরে চলে যাব। নীরবের আর কোনো কথা আমার কানে এসে পৌঁছচ্ছে না।
নীরব এখনো আমার হাতটা ধরে আছে দেখে হাতের দিকে এক দৃষ্টি তাকালাম। আচ্ছা, আমি কি নিজের অজান্তে কোনো পাপ করেছিলাম যে এখন এত শাস্তি পাচ্ছি? কেউ প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে, আবার নিজের ভালোবাসার জন্য আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর অদ্ভুতভাবে তারই বন্ধু ছুঁড়ে ফেলে দেওয়া আমাকে লোফে নিচ্ছে। সত্যি কি আমি এতটাই সস্তা? জানালার কাছে দাঁড়িয়ে আনমনা হয়ে আকাশ দেখছি, আর একটা একটা করে ওষুধ জানালা দিয়ে বাইরে ফেলছি। প্রয়োজন নেই এসব ওষুধের। আমার উপর অত্যাচার করবে, আমার ভালোবাসা নিয়ে খেলা করবে, আবার সহানুভূতি দেখিয়ে নিজের হাতে আমাকে ওষুধ খাইয়ে দেবে। আনিশার কারোর সহানুভূতি প্রয়োজন নেই। আনিশা একাই বাঁচতে জানে। কেন যে এই লুচুটাকে বিয়ে করতে গেছিলাম? আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। সব দোষ আব্বুর। কোনো খোঁজ খবর না নিয়ে ছেলে পছন্দ হতে বিয়ে দিয়ে দিয়েছেন। অবশ্য দোষ আমারও কম নয়। আদিলকে প্রথম দেখায় ভালো লেগেছিল বলে বিয়েতে অমত করিনি। আগের বার তো বিয়ে করবো না বলে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিলাম। সেদিনে পালিয়ে যাওয়ার কথা মনে হতেই মনে একটা প্রশ্ন জাগলো। আচ্ছা, এমন নয় তো এই পরিবারের সাথে ছেলেটির কোনো সম্পর্ক আছে, আর আমি বিয়ে ভেঙে দেওয়াতে তাদের মানহানি হয়েছে, যার প্রতিশোধ ওরা আমাকে এই বাড়ি বউ করে এনে নিচ্ছে? হতেই তো পারে এমন। কিন্তু এই বাসায় তো সেই ছেলেটিকে বা তার পরিবারের কাউকে কখনো আসতে দেখিনি, বা কোনো ছবিও তো এই বাসায় নেই। আচ্ছা, যদি এটাই কারণ হবে, তাহলে সামান্য একটা বিষয়ের জন্য এত অত্যাচার? একটা মানুষ বিয়েতে রাজি নাই হতে পারে। সবার ভাবনা চিন্তা যে এক তা তো নয়। আমি তো ভাবতাম বিয়ে মানেই পরাধীনতার শিখলে নিজেকে বেঁধে ফেলা, আর এই ভাবনা থেকে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। আমার ভুল একটাই, বিয়ে ঠিক হবার আগে ভেঙে দিইনি। কিন্তু তাই বলে এভাবে প্রতিশোধ নেবে? ভাবি, দরজা খোলো। মৃত্যুটাকে ভাবনায় ছেদ পড়ল। ঝটকা দিয়ে নীরবের হাত ছাড়িয়ে দিয়ে রাগে গজগজ করতে করতে রুমে এসে দরজা বন্ধ করে রেখেছিলাম। মৃত্যুর ডাকে দরজা খুললাম। চলো, দুপুরে রান্না করবে। মৃত্যুর কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। এত অবাক হওয়ার মতো কিছু হয়নি। আমার সামনে পরীক্ষা, তাই বাসার সব কাজ এখন থেকে তুমিই করবে। কাজ না হয় করব, কিন্তু পরীক্ষার দোহাই দিচ্ছ কেন? তুমি আবার পড়ো নাকি? শুনেছি তো এসএসসিতে টেনে টুনে পাশ করে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ। তাছাড়া বাসার কাজ তো তুমি করো না, সারাদিন সিরিয়াল নিয়ে পড়ে থাকো। কাজ সব মা আর বুয়া করে। এ মেয়ে, রান্না করতে বলেছি বলে এত কথা শোনাচ্ছ কেন? আর আমার পড়া নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবতে হবে ননদিনী। আমি রান্না করে যখন খাওয়াবো তখন ভালো রেজাল্ট করতে হবে, না হলে খাবার বন্ধ। এত বড় সাহস! আম্মুকে ডাকবো? ডাকো, তাড়াতাড়ি এসে রান্না করো। কিন্তু খাবারে যদি বিষ মিশিয়ে দেই? মৃত্যু রেখে চলে যাচ্ছিল। আমার প্রশ্ন শুনে পিছন ফিরে তাকালো। আমি বুঝে গেছি, তুমি এ বাসায় সবাইকে ভালোবেসে ফেলেছো, তাই বিষ তো দূরে থাকো, তুমি কাউকে কষ্টও দেবে না। মৃত্যু মৃদু হেসে চলে গেল। না, মেয়েটাকে যত খারাপ ভাবি ততটাও খারাপ নয়। শুধু পড়াই ঢেঁড়স আর সিরিয়াল দেখে দেখে ঝগড়া শিখেছে। আমি রান্না করছি আর বুয়া সব কিছু এগিয়ে দিচ্ছে। হঠাৎ দরজায় চোখ পড়ল। দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না দেখছেন। দাদু, আপনি? এত বড় বাড়ির মেয়ে রান্নাও পারে? রান্নার দিকটা ফুফুই সামলান, তাই কখনো রান্না করতে হয়নি। তবে শখের বসে অনেক রান্নাই শিখেছি, আর মাঝে মাঝে ট্রাইও করেছি। তোর হাতের রান্নায় জাদু আছে। এখন থেকে রোজ তুই রান্না করবি। আমি তো রাতে চাই দাদু, কিন্তু মাঝে আমার রান্না করা খাবার খান না। উনি তো ভাবেন আমি খাবারে বিষ মিশিয়ে দিব। গতকাল রান্না করেছিলাম, কই উনি তো সে খাবার মুখেও তোলেননি। মন খারাপ করিস না, শুধু একবার জোর করে খাইয়ে দিস, দেখবি তোর রান্নার স্বাদ আর ভুলতে পারবে না। দাদু হাসতে হাসতে চলে গেলেন। নতুন বউ, তুমি এবার রুমে যাও, বাকিগুলা না আমি রাঁধতে পারুম। আমি শেষ করে যাই, সমস্যা নেই। তোমার গায়ে তো জ্বর, পরে যদি কিছু হয়? হবে না, ভয় পেও না। গোসল করে রুমে আসতে শরীর বেশ দুর্বল লাগলো। বিছানায় চুপচাপ শুয়ে রইলাম। চোখ দুটো একটু বুঝে আসছিল। হঠাৎ মনে হলো কেউ আমার গায়ে বিছানা টেনে দিচ্ছে।
চোখ খুলে তাকে নীরবকে দেখে চমকে গেলাম। আরে উঠো না, এদিক দিয়ে যাচ্ছিলাম, রুমের ভিতর নজর পড়তেই দেখলাম তুমি গুটিসুটি হয়ে শুয়ে আছো। জ্বর এসেছে ভেবে বিছানা দিয়ে দিয়েছিলাম। না, আমি ঠিক আছি। ওষুধ খেয়েছো? ওহ সরি, তুমি তো এখনো খাবারই খাওনি। সবার জন্য খাবার টেবিলে সাজিয়ে দিয়ে চলে আসলে যে, তুমি খাবে না? না, ভালো লাগছে না। কেন, আবার জ্বর? প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। ওকে ওকে, চলে যাচ্ছি আমি। নীরব যেতেই বিছানাটা টেনে গায়ে দিয়ে শুয়ে পড়লাম। কপালে কারো হাতে স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। স্পর্শটা এখন চেনা হয়ে গেছে, তাই আর চোখ খুলে তাকালাম না, চুপচাপ শুয়েই রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ কপালে জলপট্টি দেওয়াতে কেঁপে উঠে আদিলের দিকে তাকালাম। ঔষধ বোধহয় খাওনি, তাই জ্বর এতটা বেড়েছে। জলপট্টি ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলাম। আমার জ্বর হোক বা আমি মরে যাই, তাতে আপনার কি? সহানুভূতি দেখাচ্ছেন? প্রয়োজন নেই এমন চরিত্রহীন লোকের সহানুভূতি। আবার যদি আমার কথা শেষ হবার আগেই আদিল উঠে টেবিলের কাছে গেল। কে যেন খুঁজছে। ওষুধ কোথায় রেখেছো? আমার উপর রাগ করেছো? শাস্তি দিলে আমাকে দাও, নিজেকে কেন শাস্তি দিচ্ছ? ওষুধগুলো কোথায় রেখেছো বলো। আমি কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? ঔষধ জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছি। আদিলের রাগে রক্তবর্ণ হয়ে যাওয়া চোখ দুটো দেখে আর ধমক শুনে গড়গড় করে বলে দিলাম। আদিল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি কি বাচ্চা মেয়ে যে অভিমান করে ওষুধ ফেলে দিয়েছো? নিজের শরীর নিয়ে চিন্তা নেই, জ্বর এতটা বেড়েছে যে এখন কি খাবে? এই কথাটা আম্মু জানলে কি হবে বুঝতে পারছো? আর এই বৃষ্টির মধ্যে আমি কোথা থেকে ওষুধ আনবো এখন? ওর কথা শুনে জানালা দিয়ে বাইরে তাকালাম। ঝুম বৃষ্টি হচ্ছে। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। ইস, জ্বর না হলে আজ ইচ্ছে মতো ভেজা যেত। ধর, তুমি যে কি করো না। আমাকে নিয়ে এত ভাবতে কে বলেছে? আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। আদিল চলে যাচ্ছিল, আমার কথা শুনে পিছন ফিরে রাগি চোখে তাকালো। ও যেমন, ওর চোখ দুটোও তেমন। বাগানের মধ্যে বৃষ্টিতে ভিজছি, চোখ দুটো বুঝে বৃষ্টির প্রতিটা ফোঁটার স্পর্শ অনুভব করছি। হঠাৎ আমার হাত ধরে কি যেন হ্যাঁচকা টান দিল। চোখ খুলে তাকিয়ে দেখি আদিল ছাতা হাতে দাঁড়িয়ে আছে। আদিল খুব রেগে গেছে, ওর চোখ দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ও হুট করে আসলো কোথা থেকে? আদিল বাসায় নেই, নীরবও বাসায় নেই। মৃত্যু টিভি দেখছে, মা আর দাদু ঘুমোচ্ছেন দেখে তাই তো ভিজতে এসেছিলাম। হুট করে আদিল চলে আসবে বুঝতেই পারিনি। রুমে চলো। আর একটু আমার কথা শেষ হবার আগেই ঠাস ঠাস করে আমার দু গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চলো রুমে চলো। আদিল আমাকে টানতে টানতে রুমে নিয়ে এসে বাথরুমের ভিতর ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই নাও শাড়ি, 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসো। আমার উপর শাড়ি ছুড়ে দিয়ে চলে গেল। কচু চেঞ্জ করব? এত জোরে কেউ থাপ্পড় দেয়? বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছি, গাল দুটো খুব জ্বলছে। মানুষকে এভাবে থাপ্পড় দেয় ভাবতেও পারছি না। গেল কোথায় লিচুটা? অনেকক্ষণ হয়ে গেল দেখছি না। আমি ওর কথা ভাবতে ভাবতেই হাতে খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকলো। মৃত্যু বলল দুপুরে খাওনি, এখন চুপচাপ খেয়ে নাও। ওর কণ্ঠ কেমন যেন শোনাচ্ছে। ও কি কেঁদেছে? সন্ধ্যার সময় কিসের খাওয়া? আর অফিস রেখে এসে তোমার সেবা করতে কে বলেছে? এই যে ওষুধ, খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। আর হ্যাঁ, এই ওষুধগুলো ফেলে দিলে আমি কিন্তু আর বৃষ্টিতে ভিজে এনে দেব না। ভুলে যেও না, বাসা থেকে দোকানপাট অনেক দূর। আদিল চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ও কান্না করছে দেখে ওকে আর জ্বালাতে ইচ্ছে হলো না, তাই চুপচাপ খেতে শুরু করলাম। খাবার গরম দেখে আশ্চর্য হলাম। তবে কি আদিল খাবারগুলো গরম করে এনেছে? কিন্তু কেন? আচ্ছা, আদিল বৃষ্টিতে ভিজে গিয়ে এত দূর থেকে আমার জন্য ওষুধ আনলো কেন? প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পেলাম না। চুপচাপ খেয়ে নিলাম। সন্ধ্যা নেমে এসেছে, চারিদিক একটু একটু করে অন্ধকারে ঢেকে যাচ্ছে। এখনো ঝুম বৃষ্টি হচ্ছে।
আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর ঠান্ডা বাতাস উপভোগ করছি। হঠাৎ কে যেন পিছন থেকে আমার গায়ে একটা চাদর জড়িয়ে দিল। পিছন ফিরে তাকালাম, আদিল আমার দিকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাস বইছে, এমনিতে জ্বরটা অনেক বেড়ে গেছে। বড় হয়েছ, এখন বাচ্চামের স্বভাবগুলো ছাড়ো। কি প্রয়োজন ছিল জ্বর গায়ে নিয়ে বৃষ্টিতে ভেজার? আমার বাচ্চা আমি স্বভাব ছাড়ানো হচ্ছে। দাঁড়াও আর একটু জ্বালাই। আইসক্রিম খাবো। কে? কানে কম শোনো নাকি? আরো কয়টা থাপ্পড় খেতে ইচ্ছে করছে, তাই না? আদিলকে কিছু বলতে যাব তখনই আমার ফোন বেজে উঠলো। রুমে চলে আসলাম। আব্বু। জ্বর কমেছে? হ্যাঁ। মিথ্যা বলছিস না তো? তোর তো আবার বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছে হয়। আচ্ছা আব্বু, আমি কি সত্যি বড় হয়ে গেছি? না না, তুই সেই পিচ্ছি আনিশায় রয়ে গেছিস। কিন্তু হঠাৎ এই প্রশ্ন করলি কেন? আব্বুর হাসি শুনে রাগ আরো বেড়ে গেল। বারান্দা দাঁড়িয়ে ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। হঠাৎ আদিল আমার গায়ের চাদর জড়িয়ে দিয়ে বলল, বড় হয়েছে, বাচ্চা মেয়ে স্বভাব যেন ছেড়ে দেই। ছেলেটা তাহলে সত্যি তোকে ভালোবাসে। যাক, শুনে শান্তি পেলাম। এটাকে কি ভালোবাসা বলে? আচ্ছা রাখছি এখন, ঠিকমতো ওষুধ খাবি কিন্তু। ফোন রেখে আদিলের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। এতই যখন ভালোবাসি তাহলে কষ্ট দিচ্ছে কেন আমায়? ড্রয়িং রুমে বসে পত্রিকা হাতে নিয়ে নাড়াচাড়া করছি। হঠাৎ নীরবের রুমের দিকে চোখ পড়ল। নীরব দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চোখ ফিরিয়ে নিয়ে রান্নাঘরের দিকে নজর দিলাম। মা আর বউয়া রান্না করছে। আমি রান্না করতে এসেছিলাম, কিন্তু জ্বরটা একটু বেশি বলে মা রান্না করতে দেয়নি। আবার নীরবের দিকে চোখ পড়ল, এখনো তাকিয়ে আছে দেখে অস্বস্তি লাগছে। উঠে দাদুর রুমের দিকে পা বাড়ালাম। আচ্ছা, নীরব কি সত্যি আমাকে ভালোবাসে নাকি জাস্ট ফাজলামো করছে? এসব ভাবতে ভাবতে দাদুর রুমে চলে আসলাম। দাদু দেওয়ালের সামনে দাঁড়িয়ে দাদির ছবির দিকে তাকিয়ে আছেন। দাদু, নাথ বউ, আয় আয়। দাদির ছবির সাথে প্রেম করছিলে বুঝি? ভালোবাসা কি আর ফুরায়? আগে যেমন ভালোবাসতাম এখনো ভালোবাসি। বাবা, কি খাঁটি প্রেম! দুদিনের এই দুনিয়ায় মিথ্যে ভালোবেসে লাভ কি? সত্যিকারে ভালোবাসার জন্য তো সময় খুব অল্প মনে হয়। দাদিকে খুব ভালোবাসতে, তাই না? হ্যাঁ, তুই যেমন আদিলকে ভালোবাসিস। মন খারাপ করিস নে, ভালোবাসা জিততে শেখ। দিদিরে, জীবনটা খুব অল্প সময়ের। এর মধ্যে যদি মান অভিমান করে কাটিয়ে দিস তাহলে ভালোবাসবি কখন? ভালোবাসার তো একতরফা হয় না দাদু। মানছি ভালোবাসা একতরফা হয় না, কিন্তু এটাও তো সত্যি প্রথমে একজনের মনেই ভালোবাসার জন্ম নেয়, তারপর তার ভালোবাসার স্পর্শে অপর মানুষটির মনেও ভালোবাসা জন্ম নেয়। দুজনের মনে একসাথে ভালোবাসা জন্ম নেয় না, কোনো একজনকে অন্যজনের ভালোবাসা জয় করে নিতে হয়। চাইলে কি জয় করা যায়? হাল ছেড়ে দিলে হয় না, চেষ্টা চালিয়ে যেতে হয়। হুম। রাগ অভিমান ভুলে আদিলের ভালোবাসা জয় করে নে, দেখবি জীবনে অন্যরকম এক সৌন্দর্য খুঁজে পাবি। ভালো লাগা কাজ করবে, বারবার ওকেই ভালোবাসতে ইচ্ছে হবে, ওর সাথে সহস্র শতাব্দী থাকার ইচ্ছে জাগবে মনে। আমার কথা শুনে আর একবার ট্রাই করে দেখ, হয়তো আদিলের ভালোবাসা জয় করে নিতে পারবি। দাদুর দিকে তাকালাম। সত্যি কি আমি আদিলের ভালোবাসা জয় করতে পারবো? মাঝরাতে হঠাৎ গালের মধ্যে চুপচুপ করে পানি পড়ার স্পর্শে ঘুম ভেঙে গেল। চোখ বুঝেই বোঝার চেষ্টা করলাম পানি কোথা থেকে পড়ছে। একটা হাত খুব যত্ন করে আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আমার গালে টুকটুক করে কারোর চোখের পানি পড়ছে আর গরম নিঃশ্বাস পড়ছে। বুঝলাম আদিল আমার পাশে শুয়ে আছে, কিন্তু ও কাঁদছে কেন? আর ও তো আজ সোফায় ঘুমিয়েছিল। চোখ বুঝেই শুয়ে রইলাম। আদিল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বিড়বিড় করছে। কেন যে পাগলামো করো? জ্বর গায়ে বৃষ্টিতে ভিজতে গিয়েছিলে কেন? কতগুলো থাপ্পড় দিয়েছি, আঙুলের দাগ পড়ে গেছে গালে। ভালোবাসে না, আবার আমাকে কষ্ট দিয়ে নিজেই কাঁদে। আচ্ছা, সন্ধ্যার সময় কি ও এই জন্যই কাঁদছিল? গাল দুটো লাল হয়ে আছে, কি যে করি। কি আলতো করে আমার গালের চোট ছুঁয়ে দিল। আমি কিন্তু ঘুমে না, সব শুনে ফেলেছি।
আমার কথা শুনে আদিল ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল আমার দিকে। কি করবে বুঝতে না পেরে মাথা চুলকাচ্ছে, আর আমি ওর মুখের এই হাল দেখে হাসছি। চোর ধরা পড়েছে। খুব হাসি পাচ্ছে তাই না? আদিল আমাকে ওর দিকে ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ ওর বুকে মুখ গুজে দিলাম। আদিল আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। আজ কেন যেন ওর কান্নাও শুনতে খুব ভালো লাগছে। আজ মনে হচ্ছে আদিল আমাকে সত্যিই ভালোবাসে। ভালো না বাসলে কি আমাকে কষ্ট দিয়ে নিজে আবার কাঁদে।